মোহাম্মদপুর সমবায় সমিতি নির্বাচনে জিতলো কারা? আরে মোহাম্মদপুর সমবায় সমিতি নির্বাচনে জিতলো কারা? সমবায় সমিতি নির্বাচনের দিকে দিকে জিতছে কারা? সমবায় সমিতি নির্বাচনের দিকে দিকে জিতছে কারা? আরজিকর কাণ্ডের পর যেভাবে অভয়ার বিচার চেয়ে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় মানুষ নেমেছেন এবং শুধুমাত্রই বিচারের দাবিতে নয়, এই রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনের অপদার্থতা নিয়েও কিন্তু অনেকেই সোচ্চার হয়েছেন। তা নিয়ে রাজ্য প্রশাসনের অনেককে হুমকির মুখে পড়তে হয়েছে, অনেককে আবার আইনি নোটিশ পেতে হয়েছে। এই ধরনের বিভিন্ন ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে যদি আপনারা খেয়াল করে দেখেন, সোশ্যাল মিডিয়ায় যদি একটু কান পাতেন, দেখবেন যে ক্ষোভটা শুধুমাত্রই ধর্ষকদের বিরুদ্ধে যারা অভয়ার ওই করুণ পরিণতি করেছিল সেটা কিন্তু নয়। আমাদের গোটা পশ্চিমবঙ্গবাসীর এখন ক্ষোভ এই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে এবং সেটা সম্ভবত রাজ্য প্রশাসন বুঝতে পেরেই তারা বিভিন্ন রকম আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন এবং যতই তারা পদক্ষেপ নিচ্ছেন আন্দোলনের মাত্রা ততই তীব্রতর হচ্ছে। কিন্তু এই রাজ্য সরকারের পতন হবে কি করে? তৃণমূল শাসিত রাজ্য সরকারের পতন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশের মানুষ হয়তো এই প্রতীক্ষায় বসে রয়েছেন। সেই পতনটা মানুষ কিভাবে দেখতে পারবেন? এর সোজা এবং সহজ উত্তর যে কোনো আন্দোলনের মাধ্যমে নিশ্চিতভাবে সরকার পরিবর্তন করা যাবে না। একমাত্র ৩৫৬ ধারা জারি করে নির্বাচিত সরকারের কাছ থেকে কেন্দ্রীয় সরকার ক্ষমতা কেড়ে নিতে পারে, কিন্তু সেটা যে হওয়ার নয় এবং সেটা করবেও না আমাদের এই কেন্দ্রশাসিত অঞ্চল খুব সঠিক কারণেই, সেটা একটা দিক। দ্বিতীয় উপায় হলো এই নির্বাচিত সরকারকে ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করা এবং একটা সুস্থ নির্বাচনী প্রচারের মধ্যে দিয়ে বিধানসভার নির্বাচনের মাধ্যমে তাকে পরাজিত করা। এইটাই নিশ্চিতভাবে আপনাদের সামনে উপায়। এবং ২০২৬ সালে যে অগ্নি পরীক্ষায় কার্যত বসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তার অনেক প্রমাণ কিন্তু আমরা আগে থেকেই জেনে যাব। এই যেমন দেখবেন বেশ কিছু উপনির্বাচন রয়েছে সামনে, গোটা পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়ে থাকবেন যে এই উপনির্বাচনগুলোর ফলাফল ঠিক কোন দিকে আসছে। এটা ধরে নিয়েও যে সেখানে কারচুপি হবে, তা সত্ত্বেও কতটা পরিবর্তন ঘটানো গেল সেই দিকে কিন্তু মানুষ লক্ষ্য রাখবে। আর দ্বিতীয় যে আজকে খবরটা আপনাদের সামনে দেব, নন্দীগ্রামে বেশ কিছু সমবায় সমিতির নির্বাচন চলছে এবং আরজিকর কাণ্ডের পর এটাই কোনো নির্বাচন হচ্ছে, সেখানে ফল দেখলে কার্যত মাথায় হাত পড়বে তৃণমূল কংগ্রেসের, অলরেডি পড়েও গিয়েছে। তার কারণ একের পর এক যে সমবায় সমিতিগুলির রেজাল্ট বেরোচ্ছে, তার কোথাও তৃণমূল কংগ্রেস হয়তো প্রার্থী দিতে পারেননি, আবার যেখানে যেখানে প্রার্থী দিতে পেরেছেন সেখানে পুরোপুরি বিজেপি জিতে গিয়েছে। এই তথ্য আজকে আপনাদের সামনে দেবো। তাহলে কি তৃণমূল কংগ্রেসের পরাজয় বা বিপর্যয়টা শুরু হয়ে গেল আরজিকর কাণ্ডের হাত দিয়ে? এই প্রশ্নটাই আপনাদের সামনে একদিকে তুলব। অন্যদিকে অত্যন্ত ইন্টারেস্টিং একটি কথা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এতটা প্যানিকড, এতটা আশঙ্কিত তিনি রয়েছেন, তিনি জানেন প্রত্যেকটি দিন আন্দোলনের মাধ্যমে তার সরকারের পতন তার চোখের সামনে নিশ্চিত হচ্ছে। আর এটা দেখে গতকাল উত্তরবঙ্গে যে কাণ্ড ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও একটা স্বৈরতন্ত্রের নমুনা। আজকে এইগুলোই আপনাদের সামনে বর্ণনা করব মূলত। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। প্রথমেই আপনাদের দেখাতে চাইব একটা খবরের শিরোনাম, সবই বিজেপির, তৃণমূলের একটিও নয়, নন্দীগ্রাম সমবায়ে গেরুয়া ঝড়। দেখতেই পাচ্ছেন TV9 বাংলাতে একটা খবর তার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। নন্দীগ্রামে সমবায় নির্বাচনে ধরাশায়ী তৃণমূল, উড়ল গেরুয়া আবির। নন্দীগ্রামের মোহাম্মদপুর সমবায় সমিতির নির্বাচন ছিল রবিবার। 9টি আসনের মধ্যে 9টিতেই জিতে গিয়েছে বিজেপি সমর্থিত প্রার্থীরা। এই জয় মানুষের জয় বলছে বিজেপি। তাদের দাবি সামনে আরও বড় জয় অপেক্ষা করছে এবং এই 9টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 9টিতেই প্রার্থী দিয়েছিল আর 9টির প্রত্যেকটিতে কিন্তু তৃণমূল কংগ্রেস হেরে যায়। বিরোধী দলনেতাও তার সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, নন্দীগ্রাম মোহাম্মদপুর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড পরিচালনায় সমিতির নির্বাচনে 9টি আসনের প্রত্যেকটিতেই বিজেপি সমর্থিত প্রার্থীদের জয়ী করার জন্য আমি ভোটদাতা সকল সমবায়ী বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। জয়ী সকল সদস্যদের গৈরিক অভিনন্দন। আসুন ভিডিও দেখাই আপনাদের। মোহাম্মদপুর সমবায় সমিতি নির্বাচনে জিতলো কারা? আরে মোহাম্মদপুর সমবায় সমিতি নির্বাচনে জিতলো কারা? সমবায় সমিতি নির্বাচনের দিকে
দিকে জিতছে কারা? সমবায় সমিতির নির্বাচনের দিকে দিকে জিতছে কারা? আর শুভেন্দু বাবুর ঘরে সমবায় সমিতির নির্বাচনে জিতলো কারা? শুভেন্দু বাবুর ঘরে অধিকারীর ঘরে। দেখলেন বন্ধুরা, এটা গেল রবিবারের চিত্র। এবার আপনাদের দেখায় সোমবারেও একটা মেদিনীপুরের পটাশপুরে নির্বাচন হয়েছে সমবায় সমিতির, সেখানেও কিন্তু একেবারেই তৃণমূল কংগ্রেস ধরাশায়ী। সেই তথ্যটাই আপনাদের সামনে দিচ্ছি। দেখুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আরও একটি পোস্ট, যেটি গতকাল রাত্রিরে তিনি করেছিলেন। লিখেছেন, পূর্ব মেদিনীপুরের পটাশপুরের 5 গ্রাম পঞ্চায়েতে চন্দনপুর তন্তুবাই সমবায় সমিতির নির্বাচনে 8টি আসনেই বিজেপি সমর্থিত সদস্যগণ জয়লাভ করেছেন এবং এগরা 2 নম্বর ব্লক পানিপারুল অঞ্চলের কাপাসদা ঋষি অরবিন্দ কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীরা 51টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। কাপাসদা ঋষি অরবিন্দ কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন বিগত 10 বছর ধরে সরকারি অসহযোগিতা ও আইনি জটিলতার কারণে হয়নি। শুধু তাই নয়, এবছর সেখানে তৃণমূল তাদের প্রার্থী পর্যন্ত দিতে পারেনি। আমি এই 2 সমবায় সমিতির জয়লাভ করার জন্য, বিজেপি সমর্থিত প্রার্থীদের জয়ী করার জন্য সমবায়ী সদস্য বন্ধুদের আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং জয়ী প্রত্যেক সদস্যকে গৈরিক অভিনন্দন জানাই। অর্থাৎ বুঝতে পারছেন, রবিবার এবং সোমবার 3টি সমবায় সমিতির যে নির্বাচন হয়েছে, 3টিতে বিজেপি যে জয়লাভ করেছে এমনটা নয়, তৃণমূল খাতা খুলতে পর্যন্ত পারেনি। এবং দেখুন, আরজিকর কাণ্ডের পর যেভাবে রাস্তায় মানুষ একেবারে স্বতঃস্ফূর্তভাবে নেমেছে, এর আঁচ যে অন্যান্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে না এমনটা তো নয়। সে আমরা নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলন থেকে দেখে আসছি যে একটা আন্দোলন কিভাবে 34 বছরের শাসনকালকে একেবারে একটা ভোটের মাধ্যমে পরাজিত করে দিয়েছিল। তাই আরজিকরের এই আন্দোলন দেখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু তুখর একজন রাজনৈতিকবিদ, তিনি কার্যত দেওয়াল লিখনটা পড়তে শুরু করে দিয়েছেন এবং সেই কারণে তিনি প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন। এমনিতেই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জেতার ব্যাপারে 100% নিশ্চিত করতে চান। তিনি নিজেও অসম্ভব পরিশ্রম করেন এবং জয়ের জন্য যা যা করা প্রয়োজন, যা যা আপনারা কল্পনা করতে পারেন সব, কোনোটাই তিনি কিন্তু ছেড়ে রাখেন না। জয়কে সুনিশ্চিত করার জন্য তিনি সর্বস্ব দিয়ে দেন। হেন মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্বাভাবিকভাবেই যখন এই ছোট্ট ছোট্ট সমবায় নির্বাচনের মধ্যে দিয়ে আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারছে না, আগামী দিনে উপনির্বাচনগুলোতেও যদি একই হাল হয় তাহলে এটা বলার অপেক্ষা রাখবে না যে 2026 সালের পরিণতি কি হতে চলেছে। এবং সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় আঁচ করতে পেরেছেন কিনা জানি না, কিন্তু তিনি একেবারেই যখন ভয় পেয়ে যান তখন আরও বেশি অ্যাগ্রেসিভলি মাঠে নামার চেষ্টা করেন। তার কারণ তিনি এমন একজন রাজনৈতিকবিদ, তিনি মনে করেন অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। দেখুন, আপনাদের এবার একটা আমি খবর দেখাবো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটা দীর্ঘ পোস্ট করেছেন গতকাল এক্স হ্যান্ডেলে। আপনারা জানেন এখন থ্রেট কালচার নিয়ে একেবারেই বঙ্গ রাজনীতি সরগরম। কিভাবে সিনিয়র ডাক্তাররা তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় জুনিয়র ডাক্তারদের প্রতি অত্যাচার চালাতেন, থ্রেট কালচার চালু করেছিলেন এবং জাল ওষুধ থেকে ডেড বডির অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার মতো বিভিন্ন দুর্নীতিতে তারা জড়িয়েছিলেন। এছাড়াও প্রচুর অসাধু কার্যকলাপে তারা জড়িত ছিলেন। এমনকি মহিলা জুনিয়র ডাক্তারদের পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নিগ্রহ করা হয়েছে। আমি একটা জায়গায় পড়ছিলাম যে সমস্ত মহিলা জুনিয়র ডাক্তারদের নাকি দেখতে ভালো, তাদের ডাক আসতো সরস্বতী পুজোতে ওই সমস্ত থ্রেড সিন্ডিকেটে থাকা ডাক্তারদের সঙ্গে ঘুরতে বেরোতে হবে। ভাবতে পারেন, ভেবে দেখবেন পশ্চিমবঙ্গের সংস্কৃতিটা কোথায় পৌঁছেছে। একজন জুনিয়র ডাক্তারকে তাকেও কম্প্রোমাইজ করতে হয়েছিল যে সিনিয়র থ্রেড কালচারের সঙ্গে যুক্ত ডাক্তারদের বেছে বেছে সরস্বতী পুজোর পার্টনার হতে হবে। যাই হোক, সেটা আমি একটা সংবাদ মাধ্যমে পড়েছি, বহুল প্রচলিত সংবাদ মাধ্যম। কিন্তু আপনাদের দেখাতে চাইবো শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন। শুভেন্দু অধিকারী গতদিনে এক্স হ্যান্ডেলে যেটা লিখেছেন, আমি যদি আপনাদের ইংলিশটা না পড়ে বাংলাতে তর্জমা করার চেষ্টা করি, সেটা দাঁড়াবে, শুনুন আপনারা। মুখ্যমন্ত্রী থ্রেড কালচারকে প্রমোট করছেন। গতকাল 29/9/2024 তারিখে উত্তরকন্যা মিটিং হলে প্রশাসনিক পর্যালোচনা সভা চলাকালীন মুখ্যমন্ত্রী লেম এক্সকিউজ দিয়েছিলেন যে নেপাল, ভুটান, বিহার এবং ইউপিতে বন্যার মতো পরিস্থিতির কারণে উত্তরবঙ্গে বন্যা হয় এবং নিজের সরকারের দোষ ঢাকতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভুল মন্তব্য পাশ করেছেন। বলেছেন উত্তরবঙ্গে বন্যার মতো পরিস্থিতির একটি কারণ হলো
তিস্তা ও পাহাড়ের অন্যান্য নদীতে উচ্চ জোয়ার। আর এই কথা শুনেই তখনই মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত কিছু অফিসাররা তারা নিজেদের হাসি আর চেপে রাখতে পারেনি। মুখ্যমন্ত্রীর অযৌক্তিক যুক্তিতে তারা হেসে ফেলেন। তার কারণ শুভেন্দু অধিকারীর কথায় মুখ্যমন্ত্রী জানতেন না তিস্তা উপকূল থেকে অনেক দূর হওয়ার কারণে সেখানে জলোচ্ছ্বাস হয় না বা জলোচ্ছ্বাসের দ্বারা সেখানে বন্যা হয় না। যাই হোক, সিএম এর মন্তব্যে কেন দুই মহিলা অফিসার হেসেছে তা নিয়েই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী খুব রেগে যান এবং তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী খুব বিরক্ত হয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দেন। এরপরে মুখ্য সচিব তাদের বিশদ বিবরণ সংগ্রহ করার জন্য মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা ওই মহিলা অফিসারদের পরিচয়পত্র এবং ছবি এবং তাদের নাম তুলে নিয়েছিলেন এবং তাদের নাম নথিভুক্ত করে নেন। শুভেন্দু অধিকারী এরপরে বলছেন, আমি খুব ভালোভাবেই বুঝি যে সরকারি কর্মকর্তারা এবং ক্ষমতাসীন দলের মুখপাত্র পুরো পর্বটি অস্বীকার করবেন, তবে মুখ্যমন্ত্রীর অযৌক্তিক বক্তব্য শুনে হাসি নিয়ন্ত্রণ করতে না পারার জন্য যদি এই কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় তবে আমি তাদের নাম পরিচয় প্রকাশ করতে বাধ্য হব। অফিসারদের পরিচয় তাদের সুবিধার জন্য, যাতে লোকেরা জানতে পারে কেন তাদের শাস্তি দেওয়া হয়েছে। অর্থাৎ বুঝতে পারলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন নেপাল, ভুটান, সেখানে নাকি বন্যা পরিস্থিতির ফলে ওই তিস্তার মধ্যে জলোচ্ছ্বাস হয়, কিন্তু তিস্তা নদী কোনো উপকূলে নেই, তাই অন্যান্য জায়গায় বন্যা হলে তিস্তাতে বন্যা বা জলোচ্ছ্বাসের কোনো সম্ভাবনা নেই। সেটা জানার পর মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে দুই মহিলা অফিসার হেসে ফেলেন এবং যেই তারা হেসে ফেলেন মুখ্যমন্ত্রী একেবারেই ক্ষেপে যান এবং শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী মুখ্যমন্ত্রীর সিকিউরিটি দু একজন কর্মীকে দিয়ে ওই মহিলা অফিসারদের ডিটেল নথিভুক্ত করে নেন। সম্ভবত তাদের বেশ কিছু পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা হয়তো তিনি করবেন এবং শুভেন্দু অধিকারী বললেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে কোনো পানিশমেন্টমূলক ব্যবস্থা নেন তাহলে আমি ওই মহিলা অফিসারদের নাম আপনাদের সামনে বলে দেব, যাতে করে আপনারা বুঝতে পারেন কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ এই সামগ্রিক পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা আতঙ্কিত রয়েছেন এবং কেউ কোথাও হাসছে কিনা, কেউ কোথাও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিনা, কেউ কোথাও উস্কানিমূলক বক্তব্য রাখছে কিনা, একেবারে সর্বদা সজাগ হয়ে বসে রয়েছেন। নিজের রাজ্যপাটটাকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখন কার্যত অতি সক্রিয়তা ভূমিকা দেখাচ্ছেন। কোথাও যারা রাত জাগো দিন জাগো কর্মসূচি পালন করছেন তাদের নোটিশ পাঠিয়ে ডেকে পাঠানো হচ্ছে, কোথাও আবার যদি কেউ আন্দোলনে অংশগ্রহণ করেন তাদের অফিসের মধ্যে তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মীরা ঢুকতে দিচ্ছেন না, কোথাও আবার কর্মী সমর্থকরা হেসে ফেললে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ডিটেল পর্যন্ত নিয়ে নিচ্ছেন। এমনকি কিছুদিন আগে পর্যন্ত আপনাদের শুনিয়েছিলাম শুভেন্দু অধিকারীর একটা পোস্ট দেখিয়ে যে হাওড়ার পুলিশ কমিশনার নাকি সেখানকার পুলিশ কর্মচারীদের বলছেন যে আপনাদের সোশ্যাল মিডিয়ার সমস্ত ডিটেল আমাদের কাছে জমা রাখুন। সম্ভবত পুলিশের তরফ থেকে এটাও চেক করা হবে যে পুলিশের কর্মীরা তাদের সোশ্যাল মিডিয়ায় কী ধরনের বক্তব্য পেশ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা প্রশাসন সম্পর্কে কোনো সমালোচনা করছেন কিনা, সেই সমস্ত সব দিকে নজর রাখবেন। মানে একেবারে আঁটো ব্যাপার। মানে বুঝতে পারছেন কখন এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, যে যখন একটা সরকার মনে করেন যে একটু 19-20 হলেই সরকারটা পড়ে যাবে, এই রকম যখন পরিস্থিতির সৃষ্টি হয় তখন গোটা প্রশাসন বিনিদ্র রজনী যাপন করছেন এবং ক্রমাগত ভয় পেতে থাকছেন, এই বুঝি তাদের রাজত্ব পাতটা যেন চলে যাচ্ছে। 2026-এ নির্বাচন আছে, তার আগে কোনো নির্বাচন নেই, সেই অর্থে মানে ক্ষমতা পরিবর্তনের কোনো নির্বাচন নেই। তা সত্ত্বেও দেখুন ভয়টা কত গভীরে প্রবেশ করে গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সদা জাগ্রত হয়ে বসে রয়েছেন এবং ভয় পাওয়ার যে কারণও রয়েছে আপনাদের প্রথম কিছু তথ্য দিয়ে দেখিয়ে দিলাম যে এই মুহূর্তে যে সমস্ত সমবায় সমিতির নির্বাচনগুলো হচ্ছে সেখানে খাতা পর্যন্ত খুলতে পারছে না তৃণমূল কংগ্রেস। আমাদের দেখতে হবে এটা মেদিনীপুর গড়ে এমন রেজাল্ট হচ্ছে তবু ঠিক আছে, মেদিনীপুরের গড়ের বাইরে অন্যান্য জায়গায় যদি এই সমস্ত সমবায় সমিতির নির্বাচন হয় সেখানে তৃণমূল কংগ্রেস কেমন ফল করছে সেটাই আমাদের দেখতে হবে। আর যদি কোনো রকমে তৃণমূল কংগ্রেসের বিপক্ষে ফল হয় তাহলে অত্যাচারের মাত্রাটা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছাবে সেটা ভেবেই কার্যত গা শিহরে উঠছে। আপনারা কি বলবেন বন্ধুরা? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের প্রতীক্ষায় থাকলাম। আপনাদের মন্তব্য লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।